তোরা জানিস আমি যেই মেয়েটিকে জান প্রাণ দিয়ে ভালোবাসতাম সেই মেয়েটি পরে আর আমাকে বিয়েই করলো না। হাই রে তোর পোড়া কপাল, কেন তুই মেয়েটাকে বলিসনি তোর চাচা কোটিপতি? বলেছিলাম তো, সেই জন্যই তো ও এখন আমার চাচি। কালু তোর কপালটা খুবই ভালো, ভাগ্যেস বলিসনি তোর বাবা কোটিপতি। সত্যি রে, আমার বিয়ে করে জীবনটা একেবারে প্রসঞ্জিতের পুরনো বাংলা সিনেমার মতো হয়ে গেছে। সব সময় শুধু অভাব আর অশান্তি। ফটকে, তোর মুখটা বাংলার পাঁচের মতো করে দিয়ে কি বোঝাতে চাইছিস? তুই একাই অশান্তিতে আছিস? আসলে পৃথিবীতে কোনো মানুষই শান্তিতে নেই। ভিখারি থেকে কোটিপতি যার কাছেই জানা কেন, সবাই কোনো না কোনো অশান্তির একটা ভুক্তভোগী। তোরা সবাই চুপ কর, স্যার আসছে। পেচি, স্যারকে আসতে দে। আজ যদি স্যারকে পাগল বানিয়ে না ছেড়েছি তো আমার নাম কালু না। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং। তোরা জানিস মোবাইল আসার পর থেকে মানুষের চোখের ঘুম হারাম হয়ে গেল। স্যার আমি জানি। তুই আবার কি জানিস? এই তো স্যার, বিধি তুমি বলে দাও আমি কার, ঘুম আর মোবাইল দুজনেই সমান অধিকার। পেচি, আমি দেখছি তোর খুব চর্বি হয়েছে। আজকে পড়া না হলে তোর সব চর্বি ঝরিয়ে দেব। সামনেই তোদের পরীক্ষা। তা পেচি, কত রাত পর্যন্ত পড়াশোনা করছিস শুনি? স্যার আপনি যাই বলেন, এবার আমাকে পাস করতেই হবে। তাই আমি সবকিছু বাদ দিয়ে রাত 3টা পর্যন্ত পড়াশোনা করি। বাহ, সে তো খুব ভালো। তাহলে তুই রাত্রে ঘুম থেকে কখন উঠিস? স্যার আমি রাত 2:55 উঠি। উঠেই আগে হিসু করি, তারপর বই থেকে একটা লাইন পড়ে আবার শুয়ে পড়ি। খুব ভালো, এইভাবে শুয়ে থাক। তোর সারা জীবনটাই শুয়ে শুয়ে কাটবে। ফেলু, এবার তুই দাঁড়া। ইয়েস স্যার। ফেলু, তুই গতকাল স্কুলে আসিসনি কেন? স্যার আমার পাতলা পায়খানা হয়েছিল তো, তাই আমি গতকাল স্কুলে আসতে পারিনি। তাহারে ডাক্তারের কাছে যাসনি? হ্যাঁ স্যার, ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারকে বললাম, ডাক্তার বাবু 2 দিন ধরে আমার খুব পাতলা পায়খানা হচ্ছে, কিছুতেই বন্ধ হচ্ছে না, আপনি কিছু একটা করুন। ডাক্তার বাবু বলল, তা আপনার পায়খানাটা কেমন? আমি বললাম, গরিবের পায়খানা আর কেমন হবে, 3 দিকে টিনের বেড়া আর সামনে একটা পর্দার ঘেরা। তখন ডাক্তার বাবু রেগে গিয়ে বলল, আরে গর্ধপ, আমি বলতে চাইছি তোমার পায়খানা কেমন হচ্ছে। আমিও বললাম, ডাক্তার বাবু খুবই পাতলা, এই ধরুন আপনি মুখে নিয়ে কুলোকুচি করতে পারবেন। স্যার এই কথা শোনার পর আমি এখন সুস্থ, আর ডাক্তার নিজেই অসুস্থ হয়ে গেছেন। ফেলু, তোর কোনো সাবজেক্ট নিয়ে সমস্যা থাকলে আমাকে বলতে পারিস। স্যার আমাকে সংস্কৃত ভাষাটা একটু শিখিয়ে দিন তো, আমি সংস্কৃত ভাষা কিচ্ছুই বুঝি না। তুই আবার সংস্কৃত ভাষা শিখে কি করবি শুনি? কেন স্যার, আমি মরে গেলে স্বর্গের দেবতাদের সঙ্গে কথা বলবো। বাহ, খুব ভালো। আর যদি নরকে যাস? নরক নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না স্যার, আমার আগে থেকেই খিস্তির মাস্টার ডিগ্রি করা আছে। বলতো, এই ভীষণ গরমে সব থেকে উপযুক্ত ঘোরার জায়গা কোনটি? স্যার আমার মতে HDFC ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, কোটাক মহিন্দ্রা ব্যাংক, ICI ব্যাংক, এইসব ব্যাংকে খুব গরমকালে ঘুরতে যাওয়া অনেক ভালো, কারণ এদের ব্যাংকগুলোতে এসি লাগানো থাকে। ফেলু, আমি তো দেখছি তোর মাথায় অনেক উপস্থিত বুদ্ধি আছে। কি আর করা যাবে স্যার, ভগবান আমার মাথায় একেবারে ঢেলে দিয়েছে। এবার বলতো, চরিত্রবান পুরুষ মানুষ বোঝার উপায় কি? স্যার এটা তো খুব সহজ, যে পুরুষ ফুটা ফাটা জাঙ্গিয়া পরেন না, বা জাঙ্গিয়া একটু ছিঁড়ে গেলেই সঙ্গে সঙ্গে নতুন কিনে নেন, সেই পুরুষ 100% পরকিয়া করে। আর যে পুরুষ মাসের পর মাস ফুটা ফাটা জাঙ্গিয়া চালিয়ে নেন, সেই পুরুষই হলো আসল চরিত্রবান। ওকে, এবার তুই দাঁড়া তো। ইয়েস স্যার। আমি শুনলাম তুই অপারেশন না করে হাসপাতাল থেকে পালিয়ে এসেছিস। তাহারে পালিয়ে আসলি কেন? স্যার মানুষ কি আর সাধে পালিয়ে আসে? নার্স বারবার বলছিল, ভয় পেও না, নিজেকে শক্ত করো, কিচ্ছু হবে না, এটা তো একটা সামান্য অপারেশন। তাই এখানে ভয়ের কি আছে? তাই বলে তোকে পালিয়ে আসতে হবে? স্যার এই কথাগুলো আমাকে নয়, আমার সামনেই নার্স ডাক্তারকে বলছিল। ফটকে, তুই পালিয়ে এসে খুব ভালো করেছিস বাবা, তোর আবার পুনর্জন্ম হলো। নে এবার বলতো, স্বামী কি এমন করলে স্ত্রীর মন ভরে যাবে? স্যার পৃথিবীতে এমন কোনো স্বামী নেই যে কিনা পুরোপুরি তার স্ত্রীর মন ভরাতে পারবে। কেন? আমার স্ত্রী মানে তোদের ম্যাডাম একদম আলাদা। ও যা চায় তার থেকে অনেক বেশি তাকে আমি দিয়েছি, তাই তো ও আমাকে খুব ভালোবাসে। স্যার আপনি রাগ করবেন না তো? আরে বল বল, আমি রাগ করব না। এবার আমি তাহলে সত্যি কথা বলি। স্যার আপনি যে বললেন ম্যাডাম একদম আলাদা, আমি আপনাকে বলতে চাই, উনি কি আকাশ থেকে এসেছেন? কেন? স্যার গতকালই তো আপনার সাথে ম্যাডামকে শপিং মলে দেখলাম। ম্যাডাম আপনাকে রাগ দেখিয়ে বলছিল, আমার আর এই জীবনে শখ পূরণ হবে না, তোমার মতো কিপ্টের সাথে বিয়ে হয়ে আমার জীবনটা একেবারে বরবাদ হয়ে গেল। ফটকে, খুব তো ভাষণ মারছিস। তা তোর স্ত্রীকে কোথাও ঘুরতে নিয়ে যাস? অবশ্যই নিয়ে যাই স্যার, কিন্তু আমার স্ত্রীর রাগ বেশি। একদিন 5 স্টার হোটেলে নিয়ে গিয়েছিলাম, তারপর আমার স্ত্রী হঠাৎ করেই রেগে গেল।
আমিও দৌড়ে গিয়ে হোটেলের ম্যানেজারকে বললাম, ম্যানেজার সাহেব জলদি আসুন, আমার স্ত্রী জানালা দিয়ে লাফ মেরে আত্মহত্যা করতে চাইছে। ম্যানেজার তখন রাগ দেখিয়ে আমাকে বলল, তো আমি কি করব? আপনার স্ত্রী আপনি সামাল দেন। আমি তখন ম্যানেজারকে বললাম, আরে শালা, আমার স্ত্রী জানালাটা খুলতে পারছে না, এটাই সুযোগ, তাড়াতাড়ি গিয়ে জানলাটা খুলে দে। বাবা হাবলু, এবার তুই দাঁড়াতো। ইয়েস স্যার। তুই বলতো মানুষের শরীরে কয়টা হাড় থাকে? স্যার, জন্মের সময় মানুষের শরীরে প্রায় 300টি হাড় থাকে, কিন্তু সময়ের সাথে সাথে কিছু হাড় একত্রিত হয়ে যায়, ফলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে 206টি হাড় থাকে। হাবলু, আমি জানতাম তুই পারবি। আর এদের এক একটার মাথায় গোবর ভরানো আছে। এবার বলতো প্রথম বিশ্বযুদ্ধ কত সালে হয়েছিল? স্যার, 1914 সালে হয়েছিল। ভেরি গুড, ভেরি গুড। কালু, এবার তুই বলতো। ইয়েস স্যার। আচ্ছা, তোর সুখী দাম্পত্য জীবনের রহস্যটা একটু খুলে বলতো। স্যার, সত্যি কথা বলতে আমি এই জন্যই খুব খুশি, কারণ সংসারে বড় বড় বিষয়গুলো আমি দেখি, আর ছোটখাটো বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নেয় আমার স্ত্রী। আমরা একে অপরের সিদ্ধান্তে কোনো রকমের নাক গলাই না। ছোটখাটো বিষয়গুলো হলো যেমন কত টাকা সঞ্চয় করব, কোন গাড়িটা কিনবো, ছুটিতে কোথায় বেড়াতে যাব, বাড়িতে কি ধরনের সোফা, টিভি, ফ্রিজ কিনবো, বাচ্চাদের কোন স্কুলে পড়াবো, বাড়িতে কাজের লোক রাখবো কিনা ইত্যাদি। এই সব ছোটখাটো ব্যাপারগুলো আমার স্ত্রী একমাত্র সিদ্ধান্ত নেন, আর সংসারের বড় বড় সিদ্ধান্ত আমি নেই। যেমন ধরুন, দেশের রাজনীতি কোন দিকে যাবে, পরবর্তী বিশ্বকাপ জিতবে কোন দল, আর্জেন্টিনা নাকি ব্রাজিল, কি কি পদক্ষেপ নিলে ভারত পাকিস্তান শান্ত হবে, কিভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানো সম্ভব, ইত্যাদি ইত্যাদি। আর আমার স্ত্রী এইসব নিয়ে কোনোদিনও মাথা ঘামায় না, তাই আমরা খুব সুখী। বলতো মশা কত প্রকার? স্যার, মশা 10 প্রকার। তা মশা আবার 10 প্রকার হয় কিভাবে? এক হচ্ছে যে মশা কোনো আওয়াজ না করেই গায়ে বসা মাত্রই কামড় দেয়, তাকে রাক্ষস মশা বলে। 2 হচ্ছে যে মশা দিন দুপুরে কামড়ায়, তাকে মোস্তান মশা বলে। 3 হচ্ছে যে মশা একটু চান্স পেলেই কামড়ায়, তাকে সুযোগ সন্ধানী মশা বলে। 4 হচ্ছে যে মশা নাকের ভিতরে গিয়ে কামড়ায়, তাকে নমরুদ মশা বলে। 5 হচ্ছে যে মশা কানের কাছে এসে ভ ভ করে গান গায় কিন্তু কামড়ায় না, তাকে গায়ক মশা বলে। 6 হচ্ছে যে মশাকে থাপ্পড় দিলে আঙ্গুলের ফাঁক দিয়ে চলে যায়, তাকে শত্রু মশা বলে। 7 হচ্ছে যে মশা কামড় দিলেই জ্বর আসে, তাকে বিষাক্ত মশা বলে। 8 হচ্ছে যে মশা মশারির ভিতরে ঢুকে কামড়ায়, তাকে ডাকাত মশা বলে। 9 হচ্ছে যে মশা গোলা অবধি রক্ত খেয়ে আর উঠতে পারে না, তাকে পেটুক মশা বলে। আর 10 হচ্ছে যে মশা শুধু পায়ে কামড়ায়, তাকে ছোট লোক মশা বলে। নে কালু, এবার একটা আমার শেষ প্রশ্নের উত্তর দে, তারপরেই তোদের আজকের মনে ছুটি। এবার তুই ছোট্ট করে একটা বয়স্ক বাবা দিয়ে দুঃখের গল্প বলতো। দুঃখের গল্প বলতে হবে স্যার? তাহলে ভালো করে মন দিয়ে শুনবেন। একজন বয়স্ক ভদ্রলোক হাসপাতালে ভর্তি হওয়ার 4 দিন পরেও তার পরিবারের তরফ থেকে একবারের জন্য কেউ এসে খোঁজ খবর নেননি। কিন্তু একটা কবিতর গত 3 দিন ধরে রোজ একবার করে এসে অসুস্থ লোকটির শরীরের উপর কিছুক্ষণ বসে থেকে আবার উড়ে চলে যায়। পরবর্তীতে হাসপাতালের কর্মীরা অসুস্থ বয়স্ক লোকটির খোঁজ নিয়ে দেখলেন হাসপাতালের পাশেই একটি পার্কে বয়স্ক লোকটি রোজ সকালবেলা একটি কবিতরকে কিছু খাবার খেতে দিতেন। আহারে, একটা কবুতরের মাঝে যে মায়া আছে, তার ন্যূনতম মায়াও বর্তমানে মানুষের মাঝে নেই। বাবা কালু, তোমার এই ছোট্ট গল্পটা আমার চোখে জল এনে দিল। এবার তোদের ছুটি, আমি এখন আসলাম। বন্ধুরা, আমাদের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যত বেশি পারেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন, আর এভাবেই দাঁত কেলিয়ে হাসুন আর সুস্থ থাকুন। ধন্যবাদ।